তুমি মা হবে কিনা বা তোমার মা হবার যোগ্য সময়টা, যেই সময় তুমি মানসিকভাবে প্রস্তুত থাকবে, সেই সময়টাই তুমি নির্বাচন করবে তোমাকে মা হওয়ার জন্য। এবং আদৌ তুমি মা হতে চাও কিনা সেটাও নির্ভর করবে তোমার ডিসিশনের ওপর। তো এই সম্পর্কেই আমার আজকের এই ব্লগটি, মানে আমার আজকের ব্লগ। তো নমস্কার, গুড আফটারনুন। আমি আমার গুরুদেব পরম ভগবান ভোলানাথের নাম স্মরণ করে আজকের ব্লগটা আমি শুরু করলাম। তোমরা প্রত্যেকে নিশ্চয়ই খুব ভালো আছো এবং আমিও বেশ ভালো আছি। মা হবার ডিসিশনটা সম্পূর্ণ তোমাদের উপর, মানে যারা মা হতে চলেছ তাদের উপর। কেউ জোর করে চাপিয়ে দিলে সেটা ঠিক তোমারও মানসিক একটা ডিপ্রেশন বা মানসিক কষ্ট, এবং পরবর্তীকালে শিশুটি সেও কিন্তু নানাভাবে ভোগে। সেই নিয়েই আজকে আমি বলতে চাইছি। একটা বাচ্চা বা শিশুকে শিখণ্ডী দাঁড় করিয়ে কখনই কি কোনো দাম্পত্য কলহ বা স্বামী স্ত্রী, দাম্পত্য মানেই তো স্বামী স্ত্রীর ব্যাপার, স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি, মিলমিশ না হওয়া, এইগুলো কি কখনো নির্ভর করে? মানে তুমি কি একটা বাচ্চা বা শিশুকে শিখণ্ডী দাঁড় করাতে পারো? তা না। কিন্তু প্রায়শই আমরা দেখতে পাই যে স্বামী স্ত্রীর মধ্যে যখন মতবিরোধ হচ্ছে, তারা আর থাকতে চাইছে না একসঙ্গে, পথ চলতে চাইছে না, তখন আশপাশ থেকে বিশেষ করে শ্বশুর শাশুড়ি বা যে বউটি, তার মা বাবা বা কিছু লোক তো জুটেই যায় না, তারা তখন বলতে শুরু করে একটা বাচ্চা আসুক দেখবি সব ঠিক হয়ে যাবে, একটা বাচ্চা আসুক দেখবি সব ঠিক হয়ে যাবে। এবার তুমি কিন্তু এই ব্যাপারে একেবারে মানে কি বলবো, ইনফ্লুয়েসড হয়েও না। তুমি, তোমার ওপর নির্ভর করছে তুমি মা হবে কি। অনেকেই কিন্তু এই ভুল পদক্ষেপটি নিয়ে মানে নেয় এবং ভাবে যে সত্যি যদি একটা শিশু মাঝখানে এলে আমাদের তার মুখের দিকে তাকিয়ে যদি স্বামী স্ত্রীর মধ্যে বিরোধটা মিটে যায়, তা আসুক না। এটা কিন্তু অত্যন্ত ভুল ডিসিশন। 80% ক্ষেত্রেই সেটা কিন্তু হয় না। এরা নিজেরাই নিজেদের মধ্যে মিলেমিশে থাকতে পারছে না, নিজেদের দায়িত্ব বহন করতে পারছে না, একে অপরের দায়িত্ব বহন করতে পারছে না। তারা একটা শিশুকে পৃথিবীতে আনছে কোন সাহসে? তো বাচ্চাটি যখন এলো, কিছুদিন হয়তো সেটা একটা শিশু তো ঈশ্বরেরই দান বা ঈশ্বর তুল্যই, তারা নিষ্পাপ। তো তাকে দেখে হয়তো কিছুদিন তারা চুপচাপ থাকলো, কিন্তু আবার কিন্তু সে একই ব্যাপারে ফিরে গেল। মতবিরোধ, ঝগড়াঝাঁটি, হাতাহাতি, মারপিট সবই আরম্ভ হয়ে গেল। তার ফলে কে ভুগছে বলো তো? ওই যে বাচ্চাটি, সে তো আস্তে আস্তে বড় হচ্ছে এবং সে দেখছে তার মা বাবা ঝগড়াঝাটি করছে, মারধর করছে, বাবা মাকে অপমান করছে, মাও বাবাকে অপমান করছে। তো সে কি শিখছে? সে তো কিছু শিখছেই না, এবং চারটে বাজে কথা বলা, মানে কথা শিখছে। এবং তার ফলে একটা সময়ের পর সেই শিশুটি তো আস্তে আস্তে বড় হচ্ছে, সে কিন্তু ডিপ্রেসড হয়ে যাচ্ছে, মানে মানসিক কষ্টে সে ভুগছে। যে স্বামী স্ত্রী নিজেদেরই ঠিক রাখতে পারছে না, তারা একটি বাচ্চাকে এনে, মানে এটা একটা ভুল পদক্ষেপ বলতে পারো। কাজে আশেপাশে মা বাবা, মাসিমা, জেঠিমা অনেকেই তোমাদের এই কথাটি বলতে পারে, কিন্তু তুমি যতক্ষণ না মানসিকভাবে প্রস্তুত থাকবে ততক্ষণ কিন্তু মা হতে যেও না। তাহলে তুমিও কষ্ট পাবে এবং শিশুটিও কষ্ট পাবে। অনেক ক্ষেত্রে এটা দেখা গেছে যে বিয়ের 2 মাস 3 মাস বা ম্যাক্সিমাম 5 মাস যাওয়ার পর মেয়েটি কনসিভ করবে, মানে সন্তান সম্ভবা হলো, সে কিন্তু মানসিকভাবে প্রস্তুত নয়।
সে তখন আনন্দ করবে, ঘুরবে ফিরবে, বা সে হয়তো সদ্য চাকরি পেয়েছে, সেই ব্যাপারটা সে এনজয় করবে। তো তখন সে সন্তান সম্ভবা, এবং যথাক্রমে 1 বছরের পেরোতে না পেরোতে তার কোলে সন্তান এলো। তার ফলে তার তো সে আকাঙ্ক্ষা, আশা, আনন্দ সেইগুলোতে সে করে উঠতে পারলো না। তার ফলে সে কিন্তু ডিপ্রেসড হয়ে গেল, মানসিক কষ্টে ভুগতে লাগলো, এবং সে তার মাতৃত্বটাকে উপভোগ করতে পারছে না। তার ফলে তিক্ততা সৃষ্টি হচ্ছে, যত রাগ গিয়ে পড়ছে ওই সন্তানটির ওপর। যখনই তার ডিপ্রেশন বাড়ছে, তখন সে হয়তো এই দুধের শিশুটিকে একঘা দিয়েও দিচ্ছে। তাহলে এটা কি কোনো, মানে কি বলবো, উচিত কি? তুমি যখনই মা হতে চলেছ, প্রিপেয়ার্ড হও, নিজেকে নিজে তৈরি কর যে আমি মাতৃত্বের ভার বহন করতে পারবো কিনা, বা আমার এই সঠিক সময়টা এসেছে কিনা, এটা একমাত্র তোমার ওপর নির্ভর করছে। এবং এমনও হয়েছে, এটা আমার ক্ষেত্রেও হয়েছে, আমি বাজে কথা বলতে চাই না, যেমন ধরো আমার কথাটা পরে বলছি, যেমন হয়তো আজকালকার ছেলেমেয়েরা ধরো প্রচণ্ড লেখাপড়া করে, তাদের উচ্চ আকাঙ্ক্ষা নিশ্চয় করবে তো বটেই, নানা রকমের মানে দিক খুলে গেছে আজকাল এডুকেশনের, এবং চাকরির দিকও নানা দিক খুলে গেছে, যেটা আমাদের সময় ছিল না। তো 25 বছর পর্যন্ত এইসব পড়াশুনো তো সে করলো, তারপর সে একটা ভালো চাকরি পেল, এবং চাকরি পেলে যে স্যালারিটা পাচ্ছে, সেই স্যালারি নিয়ে তার হয়তো ভালোভাবেই চলে যাচ্ছে, এবং ইতিমধ্যে তার হয়তো বিয়ে হয়ে গেছে, স্বামী স্ত্রী মিলে বাড়িতে আরও আনুষাঙ্গিক ধরো শ্বশুর শাশুড়ি সবাই আছে, যৌথ উদ্যোগে তার হয়তো চলে যাচ্ছে, তার নিজের হাত খরচা, তার নিজের মেকআপ, কসমেটিক্স, তার ড্রেস আপ সব চলে যাচ্ছে, এবং কিঞ্চিৎ সে হয়তো ব্যাংকের সাশ্রয় করতে পারছে। এবং চাকরি জয়েন করার সঙ্গে সঙ্গেই তো তার প্রমোশন হয় না, হয়তো 2 বছর, 3 বছর, 5 বছর। এবার যেই সময় তার প্রমোশনের সময়টা এলো, এবং তাকে বলা হলো তোমার তো আগামী মাসে প্রমোশন হচ্ছে, ধরো কথা তুমি এখন 30,000 টাকা মাইনে পাচ্ছ, তোমার মাইনেটা বেড়ে 50,000 টাকা হয়ে যাবে। তুমি ভালোভাবে কাজ করেছো, মন দিয়ে কাজ করেছো, ঠিক সেই সময় দেখা গেল, এবং প্রমোশন হওয়ার দরুন হয়তো তাকে যেখানে সে থাকে, যেই স্টেটে সে বিলং করে, সেখান থেকে হয়তো অন্যত্র তাকে যেতে হবে, হয়তো 2 বছর কি 3 বছরের জন্য। তো সেই সময়টা দেখা গেল সে মা হতে চলেছে, আকস্মিক সে প্রেগনেন্ট হয়েছে, সে মেন্টালি প্রিপেয়ার ছিল না, শারীরিকভাবেও প্রিপেয়ার ছিল না, এবং মানসিকভাবে তো নাই। তো যথাক্রমে তো বাচ্চাটি জন্মালো, এবার যত রাগ তার উপর গিয়ে পড়লো বাচ্চাটির, যখন সে বলতে লাগলো যে এই তোর জন্য আমি প্রমোশনটা আটকে গেল, তুই হলি বলে আমার প্রমোশনটা আটকে গেছিল, তুই হলি বলে আমি বাইরে যেতে পারলাম না। এবার তার মানসিক রোষ বা কষ্ট সে কিন্তু ওই শিশুটার ওপর চাপাচ্ছে বারবার। তো সেই শিশুটিও তখন তাকে সে অপরাধ বোধে ভুগতে লাগলো, যে আমি আমার মায়ের চলার পথে হয়তো বাধা। এই ডিপ্রেশন থেকে দেখেছো আজকাল ঘরে ঘরে কী কাণ্ডই ঘটছে। তো যেহেতু তার প্রমোশনটা হলো না, সে এবং দেখবে তো মানে সংসারে দেখবে মাকে যত তার লেখাপড়া করানোর ব্যাপার, বা তার আনুষাঙ্গিক যা যা একটা শিশুর সব দেখে সব মানে ভার দেখবে বর্তায় সেই মাটির ওপর। একে তো সে প্রমোশন আটকে গেছিল তা এই বাচ্চাটির জন্য, সেই প্রমোশনটা হয়তো আরও 2 বছর পর সে পেলো, কিন্তু যেই দেখলো যে তাকে বাইরে যেতে হবে, তখন তার শ্বশুরবাড়ির লোক, তার স্বামী বিশেষ করে বলল যে আমি তো একটা মাল্টি ন্যাশনাল কোম্পানি এমএনসিতে কাজ করি, আমার তো প্রায় লাখ টাকার ওপর মাইনে, প্লাস আমার বাবা মা হয়তো পেনশন পায়, বাবা পেনশন পায়, আমাদের অবস্থা তো সচ্ছল, আমাদের ফ্ল্যাট আছে, গাড়ি আছে, তোমার কাজ করার দরকার। তখন এখন তুমি ক বছর এরকম, মানে জাস্ট তোক বাক্য, কিন্তু এটা দেখবে তুমি যদি একবার চাকরি ছাড়ো না, দেখবে তোমাকে কাজ করতে দিচ্ছে না, বা তুমিও পেরে উঠছো না, বলো তুমি এই বাচ্চাটা বড় না হওয়া পর্যন্ত তুমি কিছুদিন চাকরি করো।
কিছুদিন বাড়িতে সংসার করো, বাচ্চাটাকে দেখো। তোমার তো সংসারে সেরকম কাজ করতে হয় না, আমাদের তো স্টাফ মানে কাজের লোকেরা আছে। তো মেয়েটি তো অনিচ্ছা সত্ত্বেও করলো, চাকরি করলো না। তা সে তার সন্তানকে মানুষ করাতেই লেগে গেল। কিন্তু প্রতি মুহূর্তে সে সন্তানকে ধরো তার সন্তান হয়তো 90% নম্বর নিয়ে মানে পাশ করছে না, তার এক্সপেকটেশন তো সে যেহেতু চাকরি ছেড়ে তার সন্তানের দিকে মনোযোগ দিয়েছে, তাকে 90-95 পেতেই হবে। সে হয়তো 70-72 পেয়েছে। কেন পেয়েছিস? তোর জন্য তো আমি চাকরি ছেড়েছি, সব অ্যাটেনশনটা আমি তোর দিকে দিয়েছি। তাহলে কে ভুগছে জ্বালা যন্ত্রণা? কার? সেই শিশুটি। কি প্যাথেটিক অবস্থা। আজকে বাড়িতে বাড়িতে ডিপ্রেশন, বাচ্চাদের মধ্যে ডিপ্রেশন, বাচ্চাদের মধ্যে সুইসাইড, বাচ্চাদের মধ্যে ড্রাগস নেওয়া, অকালে একটা ফুল ফোটার আগেই সেটা ঝরে পড়ার মুখে। তো এই সবগুলো হলো কারণ। তাই পারিপার্শ্বিক লোকেদের কথায় বা কি বলবো, তোমার মতের বিরুদ্ধে চাপিয়ে দেওয়া মাতৃত্ব তুমি কখনোই বহন করো না। মানে তার আগে এখন তো অনেক কিছু আছে প্রিকশন, বা যাতে গর্ভ না হয়, ধারণ তুমি না করতে পারো, নানা রকমের ব্যাপার বেরিয়ে গেছে। একটি শিশু আসার আগে তাকে প্রতিরোধ করতে পারো, সেগুলো ইউজ করো। আর দ্বিতীয় কথা হলো, শিশু যখন চলে আসছে তখন তাকে নষ্ট করার কোনো মানে হয় না, কারণ সে তো চলে এসছে। একটি প্রাণ বা ভ্রূণ হত্যাটা হলো মারাত্মক পাপ। এবার আমি বললাম না এই দলে আমিও আছি। আমার যে প্রথম সন্তান হলো, তারপর অনেকেই, বিশেষ করে আমার মা, আমার বড় ননদ বলতে আরম্ভ করলো একটা মেয়ে হয়েছে, এবার একটা ছেলে হবে। তা আমার যেহেতু অনেক দিন পর সেকেন্ড ইস্যু হয়েছে, প্রায় 7-8 বছর পর, আমি মেন্টালি প্রিপেয়ার ছিলাম না, মানসিকভাবে প্রস্তুত ছিলাম না আমার দ্বিতীয় সন্তান। কিন্তু এরা আমাকে বলতে লাগলো এবার একটা মেয়ে হয়েছে, এবার একটা ছেলে হবে, মেয়ে হয়েছে একবার ছেলে হবে। একটা বাচ্চা মানে সমুদ্রের পাড়ে ঘর করে বাস করা। এবার তোমার কি মনে হবে? আমিও এই বোকামিটা করেছি, দ্বিতীয়বার সন্তান ধারণ করলাম। আমার তো ছেলে হলো না, আমার মেয়ে হলো, সেটা কোনো বড় ব্যাপার না। ছেলে মেয়ে দুজনকেই তুমি যদি ঠিকভাবে মানুষ করতে পারো, সে তোমার মাথার ওপর ছাতা হয়ে দাঁড়াবে তোমার বয়সকালে, এটা আমি বিশ্বাস করি। তো এই ভুলটা কিন্তু আমিও করেছিলাম। কাজেই একান্ত অনুরোধ তোমাদের কাছে, তোমাদের সিদ্ধান্ত মানে মা হওয়ার সিদ্ধান্ত তোমাদের ওপরই ডিপেন্ড করছে। আজকাল তো লেখাপড়া করে মোটামুটি ভালোভাবে দাঁড়াতে 32-33 বছর হয়ে যায়, তারপরে তাদের বিয়ে হয়। 32-33-এ বিয়ে হওয়াটা এখন আকছার ব্যাপার। তারপরে তাদের বিয়ে হয়, স্বাভাবিক ব্যাপার। বাচ্চা ধারণ করতে করতে 35-36 বছর হয়ে যায়, কারণ নানা রকমের কমপ্লিকেশনও অনেকের দেখা দেয়। যেহেতু সেই মেয়েটিও যে সন্তান ধারণ করেছে বয়সে, মানছি 36 বছর বয়সে সে সন্তান সম্ভব হয়েছে, সে তো চাকরি করে, চাকরির জন্যই তার দেরি করে বিয়ে, চাকরির জন্যই তার দেরি করে সন্তান নেওয়া দাঁড় করাচ্ছে। একটা সময় ছিল, যেমন আমাদের সময় ছিল, যেখানে আমার মা বাবা বা আমাদের সময় যারা ছিল তাদের মা বাবারা এই সন্তান ধারণ করার পর তাদের পাশে ঢাল হয়ে দাঁড়াতো। এবং এই বাচ্চাটা ভূমিষ্ঠ হওয়ার পর, মানে আমার বড় মেয়ে যখন হয়েছে, ছোট মেয়ে যখন হয়েছে, আমার মা কিন্তু রিটায়ার করেনি অবশ্য। আমার ছোট মেয়ে যখন 1 বছর বয়স তখন মা রিটায়ার করেছে, কিন্তু আমার বড় মেয়ে হওয়ার পর সময় আমার বাবা কিন্তু রিটায়ার করে গেছিলেন। সে কিন্তু আমার পাশে সব সময় দাঁড়িয়েছিল, তাকে সব সময় আমরা পেয়েছিলাম। কারণ আমার তো 23 বছর বয়সে, 23 বছর 8 মাস বয়সে আমার প্রথম সন্তান হয়েছে, মানে 24 বছরও হয়নি, 23+ আমার প্রথম সন্তান হয়েছে, এবং আমার 31 বছর বয়সে আমার দ্বিতীয় সন্তান হয়েছে। কাজেই এদের আমি পেয়েছি, মানে এদের যেহেতু আমার শাশুড়ি ছিল না, তো আমার মা বাবাকে আমি প্রত্যেক পদক্ষেপে আমার হাত ধরে এসে তারা দাঁড়িয়েছে। কিন্তু এখন যদি তুমি 35-36 বছরে তোমার মা হওয়ার ডিসিশন নাও, পরবর্তীকালে মানে 36 বছর বয়সে যখন তোমার বাচ্চা হচ্ছে, তখন তোমার মা বাবাটা তো আমার মা বাবার বয়সী রইল না। মানে আমার যখন বড় সন্তান হয়েছে তখন আমার বাবার বয়স 59-60, এবং আমার মায়ের তো তখন রিটায়ারই করেনি, 50
হয়নি আমার, যখন বড় মেয়ে হয়েছে 50 বা 51 ধরো হয়েছে, আমি তাদের সহযোগিতা সবসময় পেয়েছি। কিন্তু যে 36-37 বছরে মা হচ্ছে, তার বাবা তো প্রায় 70-এর কাছাকাছি, মাও মোটামুটি 62-65, তারা তাদের মানে দেখবে কি করে? মানে তাদেরই তো তখন বার্ধক্যের সময় এসে গেছে, তারা কি সেইভাবে পাশে দাঁড়াতে পারবে? তাই জন্য অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে মেয়েরা হয়তো বয়সে বিয়ে করছে, কিন্তু অনেকেই মা হচ্ছে না। কারণ কার ওপর এই সন্তানের দায়িত্ব দিয়ে? কাজের লোকের ওপর দিলে পরে তারা ঠিক মতন দেখবে কিনা সেটাও সন্দেহর ব্যাপার। তো অনেকেই দেখছি আজকাল বয়সে বিয়ে হচ্ছে, তারা কিন্তু মা হওয়ার দিকে মানে পা বাড়াচ্ছে না। আমি বলবো হয়তো এটা ঠিকই ডিসিশন নিচ্ছে, এবং সময় চলে যায় জলের মতো। এবং অনেক সময় দেখা যাচ্ছে এই বয়সে মাতৃত্বের ফলে শিশুটির মধ্যে কিছু কমপ্লিকেশন দেখা যায়। আজকাল অটিজম কি ডাউন সিনড্রোম এগুলো সব শুনি আর কি, এগুলো কিন্তু ঘরে ঘরে। কারণ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার যে মানে ডিম্বাণু যাকে বলতে পারো, এগ গঠনের ক্ষমতাও কমে যায়, তারা দুর্বল হয়ে যায়, এগসগুলো বা ডিম্বাণুগুলো খুব দুর্বল হয় এবং কম সংখ্যক হয়, তার ফলে নানা রকমের প্রবলেম দেখা যায়। তার থেকে মা না হওয়াই ভালো। যারা বয়সে মানে 34-35-এ বিয়ে করছো, তারা নিজেদের জীবনটা এনজয় করো, চাকরি করো, বাকরি করো, বিদেশে বেড়াতে যাও, বছরে 2বার করে বেড়াতে যাও। তুমি কাউর চাপিয়ে দেওয়া পদক্ষেপে তুমি রাজি হইও না, তো মানে পদক্ষেপ দিও না, মানে কাউর চাপিয়ে দেওয়ার ইচ্ছেতে তোমার ইচ্ছে মিলিয়ে দিও না। তোমার পদক্ষেপ তুমি মা হবে কিনা সম্পূর্ণ তোমার উপর নির্ভর করছে। তো তোমরা কি আমার সঙ্গে সহমত? তো যারা যারা সহমত তারা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও, এবং আমার বক্তব্য যদি তোমাদের মন ছুঁয়ে যায় এবং তোমাদের যদি ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আমার পাশে থেকো, আমার হাতটাকে শক্ত করে ধরে, এবং অবশ্যই কমেন্ট করো, লাইক করো, আমার খুব ভালো লাগবে। কেমন? বাই, থ্যাংক ইউ সো মাচ।